হঠাৎ করে আমরা সংবিধানে এই জিনিসগুলো কিভাবে নিয়ে নিলাম? যে আমাদের কোনোদিন পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলনে, সংগ্রামে, যুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের যে সংগ্রাম আমরা করেছি, সেখানে কোনোখানে আমাদের ছিল সমাজতন্ত্রের কথা? খুব আশ্চর্য হলে মনে হবে আমাদের সংবিধানে মূলনীতির মধ্যে একটা বড় অংশ গণতন্ত্র এবং সমাজতন্ত্র, দুটো একসাথে কিভাবে চলে? কিভাবে চলে? হয় আপনি গণতন্ত্রে চলবেন, নয় সমাজতন্ত্রে চলবেন। আপনি দুটো একসাথে নিয়ে নিলেন। আর সবচেয়ে বড় কথা, আপনি দেখেন কখনোই আমাদের স্বাধীনতা আন্দোলনে, ব্রিটিশদের সাথে আন্দোলন, পাকিস্তানিদের সাথে আন্দোলন, ইভেন ৬৬ কথা বলেন, ৬ দফা বলেন, ৬৯ গণ অভ্যুত্থান বলেন, কিংবা ৭০ বঙ্গবন্ধুর নির্বাচনের যে ম্যানিফেস্টো আছে, কোথাও কি ছিল ধর্মনিরপেক্ষতা? ইভেন আমাদের সংবিধানের যে মূল লিগ্যাল ডকুমেন্ট, সেটা হচ্ছে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, 10 এপ্রিল 1971। এটার ভিত্তিতেই তো আমরা কনস্টিটিউশনকে তৈরি করলাম, এটার ভিত্তিতে এটাকে বাস্তবায়ন করার জন্যই আমরা সংবিধানকে তৈরি করলাম। এই লিগ্যাল ডকুমেন্টে কোথায় আছে ধর্মনিরপেক্ষতা? কোথাও নেই। কিন্তু হুট করে যখন ৭২-এর ১৬ ডিসেম্বর আমরা সংবিধান দিলাম, গণতন্ত্রের কথা বললে আসলে ধর্মনিরপেক্ষতা বা এগুলো বলবার প্রয়োজন পড়ে না। পৃথিবীতে ধর্মনিরপেক্ষতা কাকে বলে? যেখানে বলা হচ্ছে ধর্মীয় স্বাধীনতাকে তারা ডিফাইন করছে। আর আমরা ধর্মনিরপেক্ষতাকে ডিফাইন করেছি যেভাবে, এবং স্বাধীনতার পর এখন এটা আরো বড় করে যেটা দেখা যাচ্ছে, ধর্মনিরপেক্ষতা মানে বড় একটা ধর্মের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন। এটা তো হতে পারে না। বড় একটা ধর্মকে প্রতিপক্ষ করা তো ধর্মনিরপেক্ষতা হতে পারে না। ধর্মনিরপেক্ষতা সবার জন্য ধর্মের সুযোগ থাকবে, সেখানে ধর্মনিরপেক্ষতা প্রয়োজন নেই। তো আপনি রাইট টু রিলিজিয়ান থাকলেই, যেটা আমাদের কনস্টিটিউশনে রয়েছে, আপনার ফান্ডামেন্টাল রাইটসের চ্যাপ্টারে, এনাফ সব দেশেই রয়েছে। এই যে এনে অনর্থক বিতর্ক সৃষ্টি করে ধর্মটাকে মুখোমুখি করে দেওয়া, এবং যার ফলশ্রুতিতে আজকে দেখেন যে দেশের কি অবস্থা, আমরা ধর্মের এবং মুক্তিযুদ্ধকে অলমোস্ট একে অপরের প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। এবং এই দুটো জিনিস নিয়েই কিন্তু দেশের সমস্ত অশান্তি হচ্ছে, যে ধর্মকে নিয়ে একদিকে ব্যবসা হচ্ছে, আবার মুক্তিযুদ্ধকে নিয়েও ব্যবসা হচ্ছে। একজন সমস্ত অপকর্ম করে মুক্তিযুদ্ধকে সামনে রাখছে প্রোটেকশন হিসেবে, আরেকজনও কিছু করলেই সে ধর্মকে প্রোটেকশন হিসেবে রাখছে। এই যে আমরা এই জায়গায় নিয়ে এসছি, তাতে সমস্যাটা হয়ে গেছে ধর্ম নিরপেক্ষতার না, প্রধান ধর্মটার। যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে পৃথিবীতে নতুন একটা জুরিসপ্রুডেন্স বের হয়েছে জিল্লুর ভাই। এই জুরিসপ্রুডেন্সটা হচ্ছে পৃথিবীর সমস্ত জায়গায় সংখ্যালঘু নির্যাতন আছে, শুধু বাংলাদেশে সংখ্যাগুরু নির্যাতন। এটা একটা আশ্চর্য বিষয় যে এখানে সংখ্যাগুরু লোকরা এখানে নির্যাতিত হচ্ছে। এবং আজকে খুব প্রাসঙ্গিকভাবে আপনি বলেছেন যে রাজনীতি এখানে আসা উচিত না, কিন্তু রাজনীতিতে চলে আসে। কারণ যিনি এতদিন পর ৪২ বছর দেশের বাইরে ছিলেন, যে যার বয়স ৪২ বছর, এবং যিনি রাজনীতিতে এসেই যিনি একটা ষড়যন্ত্রের আভাস দিয়ে বললেন আমার কাছে সংখ্যা আছে, আমার কাছে তথ্য আছে, এবং যিনি নিজ দেশকে বহির্বিশ্বের কাছে একটা জঙ্গি রাষ্ট্র প্রমাণের জন্য বলছেন যে সেনাবাহিনীতে আপনার ইসলামপন্থীদের সংখ্যা বেড়ে গেছে, এদেরকে কমাতে হবে, এবং যিনি বলছেন দেশে বোরখা বিক্রি ৫০০% বেড়ে গেছে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে এই বোরখা বিক্রি বন্ধ করবে, যিনি ৯০% মুসলমানের দেশে মাদ্রাসার ছাত্র কমানোর আন্দোলনকে আমি শুরু করেছি, যে ছোটবেলা থেকেই নিজ দেশের বাইরে এবং ঈদ করতে, যিনি বিদেশে প্রবাসীরা দেশে ঈদ করতে আসে, উনি দেশ থেকে বিদেশে চলে যান ঈদ করতে। তো উনি কিভাবে এই দেশে রাজনীতি করবেন এবং দেশের উন্নয়ন বা কি করবেন? তার চেয়ে বরঞ্চ তার উচিত হবে যে তার খালাতো বোন টিউলিপের মতো পাশ্চাত্যের কোন দেশে রাজনীতি করলে তার জন্য বেটার হয়। এবং সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে উনি যেভাবে ম্যানিফেস্টো করছেন নিজের দলের, এবং যেভাবে ধর্মকে প্রতিপক্ষ হিসেবে বলছেন, এটা উনি জেনে বলছেন না না জেনে বলছেন, এটা তো তার জন্যও ক্ষতি হচ্ছে, তার দলের জন্যও ক্ষতি হচ্ছে, দেশের জন্যও ক্ষতি হচ্ছে। কারণ আপনি দেখেন নরেন্দ্র মোদী, তার একটা কর্মকাণ্ডে পুরো ভারত জুড়ে একটা সহিংসতা হয়ে গেল। আর আমরা তো চাই না বাংলাদেশের নরেন্দ্র মোদী উনি হোক, এবং উনার একটা কথাই যদি দাঙ্গা বেঁধে যায়, বড় ধরনের সাম্প্রদায়িক সম্পর্ক। নরেন্দ্র মোদী এখন ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী, এবং অনেকে মনে করছেন তিনি নির্বাচিত হয়েও যেতে পারেন। আমরা তো এভাবে রাজনীতি জয় কিংবা তারেক সাহেবকে দেখতে চাই না, আমরা দেখতে চাই তারা রাহুল গান্ধীর মতো হোক। আমরা মোবাইলে 3G ব্যবহার করছি, রাজনীতিতে 3G চাচ্ছি, থার্ড জেনারেশন। কিন্তু থার্ড জেনারেশনটা কিভাবে হবে? তারা ওইভাবে আসুক, উচ্চশিক্ষিত। আমাদের জল সাহেব তো যথেষ্ট উচ্চশিক্ষিত, সুদর্শন,
উনি প্রথম দিন যে টকটা করলেন, লেটস টক, খুব সুন্দর। উনি প্রযুক্তির কথা বললেন, আধুনিকতার বললেন, দেশকে কিভাবে আগাবেন বললেন, কিন্তু তারপরেই উনি টঙ্গী থেকে শুরু করলেন সেই পুরনো কথা, দেশকে জঙ্গি হয়ে যাচ্ছে, সেই রাজনৈতিক কথাবার্তা, সেই আক্রমণাত্মক কথাবার্তা। তো আমরা তো জয় বাংলা দেখতে চাই, জয়ের বাংলা দেখতে চাই না। দেশটাকে জয়ের বাংলা হয়ে যাক, এটা না তার দলের লোকরা চাবে না আমরা চাবে। যে তার এখন সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে উনি একটা প্রোগ্রাম করলেন, সুচিন্তা দুশ্চিন্তা কোন ফাউন্ডেশনের মাধ্যমে, সেখানে সাকিবকে নিয়ে আসা হলো, সাকিব আল হাসান, এবং আমরা খুব আনন্দিত হয়েছি সাকিব সেখানে এসছেন। পরদিন সাকিবের টুইটারে 3 দফা সাকিব ভয়ের মধ্যে লিখেছে যে আমি সেখানে গিয়েছি নিজের ইচ্ছায় না, আমাকে বলা হয়েছে, ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান বলেছেন যে আপনি এই ধরনের একটা প্রোগ্রামে আসবেন, আমি যে দেখে সেখানে রাজনৈতিক, যে যিনি তার রাজনীতির শুরুতেই প্রতারণার চমক দেখাতে পারেন, তো আমরা তো তার কাছ থেকে দেশ সেবা চাই, কোনো চমক তো চাই না জনগণ। আসলে মানব চক্ষু জিল্লু ভাই মাত্র 20% চোখ দিয়ে দেখে, আর বাকি 80% সে মস্তিষ্ক দিয়ে পড়ে। তো আমাদের তো জনগণ মস্তিষ্ক দিয়ে দেখছে যে উনি কি করছেন। আর সবচেয়ে বড় কথা যে আজকে জয় কেন আসলো, আওয়ামী লীগের রাজনীতিতে কি এত দেউলিয়া হয়ে গেছে যে জয়ের আগমন? কারণ তারেক রহমানকে যেভাবে বিতর্কিত করা হলো, জয়কেও সেইভাবে বিতর্কিত করা হচ্ছে। আপনার মনে আছে যে আওয়ামী লীগের সিনিয়র অনেকগুলা নেতা মন্ত্রী হওয়ার অফার পেয়েও তারা যাননি, সংস্কারপন্থী। তাদেরকে বর্তমান প্রাইম মিনিস্টার বলেছেন যে আমি ফরগেট করেছি কিন্তু ফরগিভ করিনি। তো উনি তো এটা মনে রেখেছেন, এবং যারা যায়নি তারাও একটা প্রতিশোধের জন্য খুঁজছে, এবং তারা কিন্তু এই বুদ্ধিটা দিচ্ছে না। যারা 69-এর গণ অভ্যুত্থান করেছে, 71 করেছে, 90 করেছে, তারা জানে দেশের কি অবস্থা হবে, জয় এগুলা কথা বললে কি হবে। তারা চাচ্ছে এভাবে তারা পচে যাক, এই 3G জেনারেশনটা পচে যাক। যখন কোনো সমস্যা সৃষ্টি হবে আওয়ামী লীগ বিএনপিতে, তাতে যাতে এই ধরনের নেতাদের অবস্থানটা সুসংগত হয়, তারা যাতে অবস্থানটা ভালোই হয়। না হলে জয়ের মতো লোককে তো আজকে উনি যেখানে যেখানে ট্যুর করছেন সেখানে একটা সিনিয়র নেতাকে আপনি পাচ্ছেন, এবং উনি যে সমস্ত কথাবার্তা বলছেন একেবারেই সাংঘর্ষিক কথা। উনি বলছেন যে জুম্মার দিন, শুক্রবার দিন ওনার নেতাকর্মীকে বলছেন মসজিদে গিয়ে পাহারা দিতে। তো জুম্মার দিন, শুক্রবার দিন নেতাকর্মী যে যাবেন, উনারা তো যে যার পেছনে নামাজ পড়বেন উনি কোনো না কোনো মাদ্রাসা থেকে তো পাশ করা নাকি। তো মাদ্রাসা যদি আপনি এই প্রোডাকশনই বন্ধ করে দেন, আপনার যদি মনে হয় যে না আলেমরা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, আলেমদেরকে শাপলা চত্বর এভাবে মেরে ফেলবো, এখন যদি এভাবে মারাও সম্ভব না হয়, যদি প্রোডাকশনটাই বন্ধ করে দেই, তো এটা তো একটা জাতিগোষ্ঠীকে, এখন দেখেন এটা তো শুধু মাদ্রাসার বিষয় না, ধর্মীয় শিক্ষার বিষয় না। আজকে মাদ্রাসায় কারা পড়ছে? আমার আপনার বাসার কাজের লোক, সাধারণ মানুষ যারা খেতে পারে না, যারা বিয়ে করে 3টা-4টা বাচ্চা ফেলে মাকে রেখে চলে যায়, তাদের বাচ্চাদেরকে এতিমদের কিংবা এদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে একটা অর্থনৈতিক কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি হবে, কারণ তারা তাদের সংসার চালাতে পারছে না, বাচ্চাদের খাওয়াতে পারছে না। এই টাকাটা কিন্তু মাদ্রাসাকে যারা আমরা আপনার জাকাত ফিতরা দিচ্ছি, সেই পয়সায় কিন্তু এই বাচ্চারা ভরণ পোষণ হচ্ছে, ইসলামী শিক্ষা শিখছে। তো একে তো আপনার অর্থনৈতিক একটা বড় ধরনের সমস্যা হবে এই প্রায় 1 কোটি লোকের অন্য সংস্থান নিয়ে। দ্বিতীয়ত হচ্ছে ইসলামী শিক্ষা একটা বড় ধরনের হুমকি আসবে। আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যদি আপনি আলেম তৈরির রাস্তাটাই যদি বন্ধ করে দেন দেশে, তা আপনি তো এটাকে অন্যভাবে রাজনৈতিকভাবে এটাকে মোকাবেলা করতে পারেন। আমি সর্বশেষে যেটা যাব যে জয়কে এনে এই অবস্থায় এনে নেওয়াটা এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। এই কারণে যে ধরেন যখন নৌকা ডুবি হয় আমাদের দেশে, ঝড়ে তো অনেক সময় হয়, সেখানে দেখবেন হামজা, রুস্তম উদ্ধারকারী জাহাজ গিয়ে উদ্ধার করে। তো এখানে হামজাও ফেল করেছে, রুস্তমও ফেল করেছে। এখানে মার্কিন উদ্ধারকারী একটা জাহাজ পাঠিয়েছে MV জয়। এই MV জয় দিয়ে এটা উদ্ধার করা সম্ভব হবে না। আমার মনে হয় যে জয় যেভাবে শীতের পাখি কিংবা যেখানে উনি আসেন, আমার মনে হয় সেখানে উনার চলে যাওয়ায় বিপদের সময়ে, কারণ সবাই চাবে যে আওয়ামী লীগের আবুল কিংবা কালো বিড়াল যারা যে কাজই করেছে, যারা দুর্নীতি করেছে, এখন মানুষ কিন্তু এই দোষটা জয়ের মুখে খুঁজবে। জয় কেন সমস্ত দোষটা নিজের মুখে নিবে? ব্রয়লার চিকেনের মতো দেশে অভ্যস্ত হয়ে যদি এ ধরনের রাজপুত্ররা যদি আমাদেরকে শাসন করার শুরু করে দেয়, তাহলে এই রাষ্ট্রে দাসত্ব অনিবার্য।